সড়কে থামছে না মৃত্যুর মিছিল। কুমিল্লার 14 গ্রামে যাত্রীবাহী বাস উল্টে নিহত 5, আহত 7, লাশ হস্তান্তর। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের বাকি 4 দিন। চলছে শেষ মুহূর্তের প্রচারণা, ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা। এবং ফের দাবদাহের ভোগান্তি। সোমবার বৃষ্টির পূর্বাভাস, গরমের সরবরাহ সংকট, অজুহাতে অস্থির নিত্যপণ্যের বাজার। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন এনসি। কুমিল্লার 14 গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 5 জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বসন্তপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজারগামী রিলাক্স পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে 5 জন নিহত ও 7 জন আহত হয়েছেন। কুমিল্লা থেকে সুমন কবিরের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের প্রতিবেদন। বিয়ের ফুল ফুটেছে মাত্র সপ্তাহ দুয়েক, এর মধ্যেই জীবনের চরম বাস্তবতায় বিষাদের কালো ছায়া ঘিরে ধরেছে টলিকে। প্রিয় স্বামীকে হারানোর শোক সইতে না পেরে বারবার এভাবেই মূর্ছা যাচ্ছিলেন এই নববধূ। ঢাকা থেকে রওনা দিয়েছে, আমাদের বিয়ে হয়েছে এখন 1 মাস হয় নাই, 19 তারিখে আসলে 1 মাস হবে। উনি আমাদের বাড়িতে আসতেছিল। কুমিল্লা 14 গ্রামে বাস উল্টে প্রাণ হারানোদের একজন পলাশ। শ্বশুরবাড়ি যাওয়ার হলো না, পথে হতে হলো লাশ। শুক্রবার ভোরে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল রিল্যাক্স পরিবহনের বাসটি। যাত্রাপথে 14 গ্রামের বসন্তপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খাদের পাশে। এতে মুহূর্তেই ঝরে যায় তরতাজা কতগুলো প্রাণ, আহত হন আরো অনেকে। গাড়িটা বেপরোয়া গতিতে 2-3টা মানে ইয়ার মধ্যে যা দেখলাম বেপরোয়া গতি ছিল। আর 40-6 পরে হঠাৎ করে দেখলাম গাড়িটা মানে ধুম ধুম করে আওয়াজ হচ্ছিল। দেন দেখি গাড়িটা পুরো পড়তে মানে একদম উল্টাই গেল, কোথায় গিয়ে পড়ছে কিচ্ছু জানি না। আমার বাইকটা মারা গেছে, তা আমি কিভাবে বের হয়েছি এখান থেকে গাড়ি থেকে সেটা আমি নিজেও জানি না। ওখানে ঘুমেছিলাম, টটো কিছু দেখি নাই। তাই আমাদেরকে পুলিশ এখান থেকে উদ্ধার করার পর আমাদেরকে হাসপাতাল নিয়ে তারপর চিকিৎসা করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে 14 গ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 5 জনকে মৃত অবস্থার দরকার। আমরা যদি মৃত্যু বলি না, কিন্তু তারা বলছে যে মানে মারা গেছে এমন আর কি। তাদেরকে উদ্ধার করে আমরা পুলিশের কাছে হস্তান্তর করি। আর বাকি যারা আরও যারা ছিল তাদেরকে রেস্কিউ করে প্রাথমিক চিকিৎসাতে আমরা তাদের বাড়ি ঘরে পাঠিয়ে দিই আর কি। বাস চালকের অসতর্কতায় ঘটতে পারে দুর্ঘটনা, বলছে হাইওয়ে পুলিশ। আমি দেখেছি যে তেমন কোনো প্রতিবন্ধকতা নাই, কোনো ব্যারিয়ারও নাই। কয়েকটা বাসের ছাড় আছে আর সম্পূর্ণ ফাঁকা রাস্তা। তো এই সমস্ত জায়গায় যদি অ্যাক্সিডেন্ট ঘটে থাকে তখন আমার কাছে মনে হয় যে সতর্কতার কারণেই। নিউজ ডেস্ক, দেশ টিভি। দ্বিতীয় ধাপের নির্বাচনের বাকি আর মাত্র 4 দিন। যতই ঘনিয়ে আসছে উপজেলা পরিষদের নির্বাচনের দিন, উত্তপ্ত হচ্ছে ভোটের মাঠ। নির্বাচনের বাকি মাত্র কয়েকদিন। শেষ মুহূর্তে নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদে উত্তপ্ত হচ্ছে ভোটের মাঠ। গত কয়েকদিন ধরেই চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রহিম খানের সাথে আরেক চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমানের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। শঙ্কা বিরাজ করছে সুষ্ঠু ভোটের পরিবেশ নিয়ে। সম্প্রতি নির্বাচনের পোস্টার লাগানোকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী রেজাউর রহমানের 2 কর্মীকে মারধরের অভিযোগ ওঠে আরেক প্রার্থী রহিম খানের সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় প্রায় 3 ঘন্টা মহাসড়ক অবরোধ করলে পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা চাইতেছি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, এটা আমরা প্রশাসনের কাছে দাবি করি। সাধারণ ভোটার হিসেবে মনে করি এই ভোটের মাঠকে উত্তপ্ত এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যে এখানে এই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। তারা ভোটে উঠতে পারবো না, বুঝছেন না, এটা বিশৃঙ্খলা সৃষ্টি করে যাতে ভোটে নষ্ট করে দেওয়া যায়, এইভাবে তারা কাজ করতেছে। আমি নিজে শিবালয় থানার ওসিকে মৌখিকভাবে টেলিফোনের মাধ্যমে আমি বলেছি যে আপনি এটা দেখেন। উনি সাথে সাথেই একজন পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থান পাঠাইছে বলে আমি শুনেছি। এই শিবালয়বাসীকে উস্কানি দিচ্ছে এবং উস্কানি দিচ্ছে সেই জনপ্রতিনিধির অতীতকে তিনি
শিবালয়ে কাজে লাগাচ্ছে এবং উস্কানি দিয়ে আমার প্রতিপক্ষ যিনি প্রার্থী তার পক্ষে প্রকাশ্যে তিনি ভোট চাচ্ছেন। ময়মনসিংহের মুক্তাগাছা সদর এবং গৌরীপুরের শেষ মুহূর্তে প্রার্থীরা বিরামহীন প্রচারণায় ব্যস্ত। 3 উপজেলায় 43 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 13 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 17 জন প্রার্থী লড়বেন। যে রাস্তা সেগুলো করার আসলে কোনো সুযোগ নেই, সেটা আপনারাও জানেন। আমরা তারপরেও সামাজিকভাবে যে উন্নয়নগুলো আমাদের করার প্রয়োজন, উপজেলা পরিষদের সক্ষমতার মধ্যে থেকে স্বচ্ছতার সাথে আমরা সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। এদিকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছে শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলার প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি সহ উন্নয়নের বাণী শোনাচ্ছেন তারা। প্রার্থী যেন পায় এবং থাকে তাকে আমরা ভোট দেব। যে ভালো কাজ করবে, যে আমাদের উন্নয়ন করবে, তারাই আমরা ভোট দিব। আমি এই নকলাকে একটি আধুনিক নকলা উপজেলা হিসেবে গড়ে তোলার জন্যে আমি আমার মেধা এবং প্রজ্ঞা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। ইতিমধ্যে নকলা একটি মডেল নকলা হিসেবে দাঁড়িয়েছে। এছাড়াও পটুয়াখালী, লক্ষ্মীপুর, রংপুর ও নোয়াখালীতে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। উপজেলা নির্বাচনের প্রচারণার খবর নিয়ে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম ও নোয়াখালী থেকে মওলা সুজন। শুরুতেই যাচ্ছি রংপুরে। রফিক, রংপুরে ভোটের প্রচারণা কতটা জমেছে, কোনো অভিযোগ আছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। হ্যাঁ নেন্সি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে 21 মে আগামী দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রংপুর বিভাগে 21টি উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আমরা এই উপজেলার খবর জানাতে আজ রয়েছি রংপুরের গঙ্গাচড়া উপজেলায়। এই উপজেলাতেই তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা একটি বিষয় জানিয়ে রাখি যে এই নির্বাচন, সারা দেশে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনের যে ডামাডোল, নির্বাচনের যে প্রচারণা এবং সেটি কিন্তু জমজমাট ভাবে চলছে এই উপজেলায়। একটি বিষয় জানিয়ে রাখি যে এই রংপুর জেলার খুব কাছাকাছি অবস্থিত এই রংপুর গঙ্গাচড়া উপজেলায়, এই উপজেলায় নির্বাচনের 7 জন চেয়ারম্যান, 7 জন ভাইস চেয়ারম্যান এবং 5 জন সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে নির্বাচনকে কেন্দ্র করে যে বিভিন্ন অঞ্চলে সংঘাত, সংঘর্ষ বা উত্তেজনা চলছে, সেটি কিন্তু এই উপজেলা থেকে আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা এখানকার যারা চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি। নির্বাচন কেন্দ্রিক এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা, থানা কিংবা নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো অভিযোগ পড়েনি। আমরা এখানকার নির্বাচনের পরিবেশ কেমন, এখানকার ভোটার যারা আছেন তারা কেমন প্রার্থী চায়, এ নিয়ে আমরা কয়েকজন ভোটারদের সঙ্গে কথা বলতে চাই। আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই, এখানকার নির্বাচনের পরিবেশ কেমন? আসসালামু আলাইকুম। এখানকার ভোটের পরিবেশ খুবই ভালো এবং 7 জন যে চেয়ারম্যান পদপ্রার্থী আছেন 29 মে নির্বাচন। এই যে কয়েকদিন বাকি আছে বা যে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, এর মধ্যে আমাদের প্রার্থীর মধ্যে কোনো প্রতিহিংসা নাই, কোনো হামগামা নাই, কোনো খুব সুন্দরভাবে ভোট পরিচালনা মানে গ্রামে গ্রামে করতেছে এবং সুষ্ঠু ভোট হবে এটাই আমরা আশা করি। এবং নেন্সি, আপনি শুনছিলেন আমরা কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে এখানকার নির্বাচনের পরিস্থিতি কি সে সম্পর্কে তারা বলছিলেন। এখন আমরা সুজনের কাছে যাব। সুজন, রফিকুল, আপনাকে ধন্যবাদ। নেন্সি, আপনি যেমনটি বলছিলেন উপজেলা নির্বাচন নিয়ে আগামী 21 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় নির্বাচন। এই নির্বাচনে নোয়াখালী 3টি উপজেলা নির্বাচন হবে। সেগুলো হচ্ছে সোনাইমুড়ি উপজেলা, চাটখিল উপজেলা এবং সেনবাগ উপজেলায়। তো আগামী 29 মে নির্বাচন, তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নোয়াখালী সদর উপজেলা, নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা এবং পাশাপাশি ব্যায়ামগঞ্জ উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। তো এই প্রার্থীরা দিন রাত প্রচারণা করে যাচ্ছে তাদের প্রতীকের পক্ষে, দ্বারে দ্বারে যাচ্ছেন ভোটারদের কাছে যাচ্ছেন, দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। তেমন একজন প্রার্থীর সাথে আমি এখন কথা বলবো যিনি নির্বাচনী প্রচারণা রয়েছেন। তিনি তার প্রতীকের পক্ষে জনগণের কাছে ভোট চাচ্ছেন। সদ্য রাজনীতি শেষ করা যে তরুণ একজন প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী নোয়াখালী সদর উপজেলার, যে আপনি তো নির্বাচনের প্রার্থী হিসেবে সদ্য রাজনীতি শেষ করে ছাত্র রাজনীতিকে এসেছেন, তো নবীন প্রার্থী হিসাবে বা তরুণ প্রার্থী হিসাবে আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণের কাছে? আমি বিশ্বাস করি নোয়াখালী সদরের মানুষ সততা, আদর্শ, শিক্ষা
ভদ্রতার মূল্য দিবে 29 তারিখ সারাদিন চশমা প্রতীকে ব্যালট বিপ্লবের মাধ্যমে ইনশাল্লাহ বিপুল ভোটে চশমা প্রতীকে বিজয়ী করবে এই প্রত্যাশা রাখি। আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণকে? প্রতিশ্রুতি হচ্ছে আমাদের সদর উপজেলা যেগুলো সেবা রয়েছে এই সেবাগুলো আমরা ইনশাল্লাহ জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। অতীতে অনেক ক্ষেত্রে অনেক কিছু যেগুলো হয়নি সেগুলো আমি ইনশাল্লাহ মেকআপ করে যতটুকু সদর উপজেলার যে কাঠামো রয়েছে এই কাঠামোর জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তরুণ প্রার্থী হিসেবে ভোটারদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন আপনি? ইনশাল্লাহ সারা চমৎকার। আমি তো এক কথাই বললাম, ইনশাল্লাহ 29 তারিখ ভোট বিপ্লব হবে এবং ভোটের রেজাল্ট দেখে হয়তো অনেকে চমকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে তিনি চেষ্টা করছেন ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার জন্য, তরুণ প্রার্থী হিসেবে তিনি ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। তো আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চান, এনসি নোয়াখালী সদর উপজেলায় চেয়ারম্যান পদে মোট 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 6 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই সদর উপজেলা 13টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে প্রায় 4.5 লক্ষ। নেন্সি, এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। সে সঙ্গে রফিক, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, রংপুর ও নোয়াখালী থেকে উপনির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। তীব্র দাবদাহে পড়ছে দেশ, কয়েকদিন ধরে বাড়ছে তাপমাত্রা। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। শনিবার পর্যন্ত এই তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। শুক্রবার রাজশাহী, ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.5 ডিগ্রি সেলসিয়াস। যশোর তাপমাত্রা রেকর্ড করা হয় 38.4 ডিগ্রি। দেশের সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানায় আবহাওয়া অফিস। সুবিধা হচ্ছে মানে একটু রোদ গেলে একটু সমস্যা হচ্ছে, বুঝেছেন? এই জন্য সারাদিন মনে করেন রাস্তায় বেরিয়ে এসে একটু ছায়ার তলে একটু দাঁড়ালাম। গরমে গাছ মাছ বাইরে আসা, গাড়ি চালায় কষ্ট হয় কম, কিন্তু বাসের জলীয় বাষ্পের আর্দ্রতা বেশি আর থাকে, মানুষের মানে একটু ঘামার ভাব ওইটা না থাকলেও কিন্তু একটু গা চিটচিট ভাব, মানে একটা অস্বস্তি ভাব কাজ করছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কোনোভাবে বাজারে স্বস্তি ফিরছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের মানুষের জীবন ওষ্ঠাগত। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। দেশে নিত্যপণ্যের বাজারে যেন আগুন লেগেছে, আর সেই আগুনে পুড়ছে মানুষ। চট্টগ্রামের বাজারে প্রায় সব ভোগ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। প্রতি কেজি বেগুন 80 থেকে 90 টাকা, শসা 60, পেঁপে 80 আর টমেটো বিক্রি হচ্ছে 80 টাকায়। দাম বাড়ায় নাভিশ্বাস ভোক্তা সাধারণের। দৈনন্দিন এর সাথে মিলে না, এগুলি আপনার একটা আনব্যালেন্স অবস্থা পড়ছে। মানুষ যে মধ্যবিত্ত নিম্নবিত্ত এদের জন্য তো খুব একটা করুণ অবস্থায় যায়। সেটা জিনিসপত্রের দাম তো আপনার সবকিছু, আপনার ডিম বলেন, শাক বলেন, সবজি বলেন, আপনার এটা বলেন, ওটা বলেন, মরা সবগুলো তো আপনার 3 গুণ দাম। বরিশালের বাজার ঘুরে দেখা যায় রূপচাঁদা বিক্রি হচ্ছে কেজি প্রতি 550 টাকা, রুই 400, পাঙ্গাস 300 টাকা, তেলাপিয়া 250 আর শিং 600 টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে 780 টাকায়। বিক্রেতাদের দাবি মধ্যস্বত্বভোগীদের কারণে বাড়ছে দাম। আড়ত দিয়ে আনতে হয়, সেখানে মনে করেন বিভিন্ন রকম খরচ পাতি, এই জন্য মাছের দাম বেশি। তাছাড়া নদীতে কদিন পর অভিযান শুরু হয়। কয় টাকা ইনকাম করি, কয় টাকায় আমাদের অনেক কষ্ট আসলে চলার পথে। এখন সব জিনিসের অনেক দাম। বাজার মনিটরিংয়ের প্রয়োজন আছে, বিশেষ করে বাজারে বিভিন্ন জায়গায় যে দর বিভিন্ন হয়, এটা সরকার জোরালো মনিটরিং থাকলে ভাবে হইতে পারে না। মানিকগঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ। সংসার চালাতে হাঁসফাঁস উঠেছে তাদের। বাজারের যে ঊর্ধ্বগতি জিনিসপত্রের দাম, এই দামে আমাদের আয়ের চেয়ে ব্যয় বেশি। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষ, মানে ছোট চাকরি করে, তাদের জন্য একবারে অবস্থা বেমানান। তবে বাজার নিয়ন্ত্রণে তদারকির কথা জানান ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা। দাম না বাড়ে এবং সরবরাহ পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সে লক্ষ্যে আমরা নিয়মিত বাজার মনিটরিং করে যাচ্ছি এবং আমরা বেশ কিছু অনিয়ম ইতিমধ্যে পেয়েছি যে তার ক্রয় রসিদ ছাড়া অনেকেই কেনাবেচা করছেন, যে কারণে এক এক ব্যবসায়ী এক এক পণ্যের বিভিন্ন দাম নিচ্ছেন। গাজীপুরের চৌরাস্তা বাজারে গরুর মাংস মূল্য তালিকায় 750 টাকার লেখা থাকলেও বিক্রি হচ্ছে 800 টাকায়। ব্রয়লার মুরগি 220 টাকা। সব জিনিসের দাম বেশি, আমাদের তো চলাই এখন কষ্ট।
ইনকামের চেয়ে আমাদের এখন ক্রয় ক্ষমতা হয়ে গেছে বেশি। বর্তমানে 1000 টাকা নিয়ে বাজার করে নিয়ে গেলে একটা মুরগি আর 1 কেজি পেঁয়াজ কিনলেই টাকা শেষ। এই পরিস্থিতিতে আর কি আমরা আছি। মাছ তো বাইরে থেকে আসে না, এখন কী কারণে বাড়তেছে যে অন্য জিনিসপত্রের দাম বেশি, এই সাথে তাল মিলে সবাই চলতে হয়। বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ চান ক্রেতারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ার বাজারে মুরগির দাম নিয়ে চলছে তুল কালাম কাণ্ড। যে যেভাবে পারছেন হাঁকাচ্ছেন দাম। খামার থেকে বাজার হাত বদলেই বেড়ে যাচ্ছে দাম। খামারিরা লাভবান না হলেও অস্বাভাবিক মুনাফা লুটছেন বড় বড় ব্যবসায়ীরা। মুরগির বাজারে বড় বড় ব্যবসায়ীদের সিন্ডিকেটের দৌরাত্মে অসহায় সাধারণ ভোক্তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। খামারে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম 170 থেকে 180 টাকা, সোনালী মুরগি 260 থেকে 270 টাকা, আর লেয়ার মুরগি 300 টাকা কেজি। তবে এই ব্রয়লার মুরগি কুষ্টিয়ার বাজারগুলোতে বিক্রি হচ্ছে 220 টাকা কেজি, সোনালী মুরগি 350 টাকা, আর লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 360 টাকা কেজি। শুধুমাত্র খামার থেকে বাজার হাত বদলেই বেড়ে যাচ্ছে দাম। কেজি প্রতি মুরগিতে ব্যবসায়ীরা লাভ করছেন 50 থেকে 100 টাকা। সেই অনুপাতে মুরগি প্রতি বড় বড় ব্যবসায়ীরা মুনাফা লুটছেন প্রায় 100 থেকে 200 টাকা। খামারিরা বলছেন বাজারে মুরগির দাম বাড়লেও তাদের কোনো লাভ নেই, মুনাফা লুটছেন বড় বড় ব্যবসায়ীরা, তাদের হাতে জিম্মি তারা। সাধারণত মুরগির বাজার, ব্রয়লারের বাজার 180 টাকা থাকে পাইকারি রেট, আর ওই রেটে আমাদের মুরগি বিক্রি করে কোনো লাভ থাকে না। যারা বড় বড় ব্যবসায়িক, যারা মানে বাজারে মুরগি বেচে, হয়তো তাদের লাভাংশটা তাদেরই বেশি হয়। আর খুচরা বিক্রেতারাও দুষছেন বড় বড় ব্যবসায়ীদের সিন্ডিকেটকে। বলছেন মুরগির দাম বাড়া কমাই তাদের কোনো লাভ নেই। কেজিতে 20 টাকা লাভের ঊর্ধ্বে বেশি বেচতে পারি না। আমাদের যেটা নির্ধারিত লাভের দিয়ে আছে তার বাইরে করতে গেলে তো সবসময় বাজারের মনিটরিং। যারা ডিলার আছে, তারপরে যারা বাচ্চার এজেন্টস আছে তৈরি করে, তারাই তো ব্যবসায়ী, তারা সিন্ডিকেট করে দেখা যাচ্ছে ব্যবসা করছে। এদিকে অসাধু ব্যবসায়ীদের অধিক মুনাফা লুটের প্রবণতাই নিম্ন ও মধ্য আয়ের মানুষের আমিষের চাহিদার অন্যতম মাধ্যম মুরগি বাজার তালিকা থেকে বাদ দিতে বাধ্য হচ্ছেন অনেকেই। গরুর মাংস খাওয়ার উপায় নাই, খাসির মাংস খাওয়ার উপায় নাই, মধ্যবিত্ত নিম্নবিত্তরা একটু ব্রয়লার, সোনালি এইগুলা খায় একটু চলতো, সেইটাও অস্বাভাবিক দাম। তবে বরাবরের মতোই বাজার দেখভালের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন বাজারে মুরগির দাম নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। যারা এর ডিলার হিসাবে কাজ করে, এই দুই শ্রেণী কিন্তু আপনি দেখেন তাদের প্রতিনিয়ত কিন্তু একটা মানে শৌখিন জীবনযাপনের কিন্তু একটা অল্টারনেটিভ ওয়ে তারা খুঁজতে থাকে, কিন্তু যারা প্রোডাকশন করে তারা কিন্তু বরাবরই লসের মুখে। যে কোনো পণ্য যখনই সেটা ভোক্তার নাগালের বাইরে চলে যাবে, সেখানেই কৃষি বিপণন আইন সফলভাবে প্রয়োগ সাধন করা হবে। দীর্ঘদিন ধরে মুরগির দাম নিয়ে অসাধু ব্যবসায়ীদের এমন অরাজকতা বন্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার তাগিদ সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। আম ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিষয়ে সজাগ থাকার পাশাপাশি আমের চাহিদা ও সরবরাহের মধ্যে পার্থক্যের বিষয়ে নজর দিতে বলেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শহীদ। শুক্রবার বেলা 12টার দিকে রাজশাহীর গোদাগাড়ীর করমপুর গ্রামে আম বাগান পরিদর্শন ও আম চাষিদের সঙ্গে মত বিনিময়কালে মন্ত্রী কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, রাজশাহীতে আমের ফলন কম হয়েছে, তাই দাম বাড়বে। রাশিয়া, বেলারুশ, চীন, জাপান ও ভারত আম নিতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান মন্ত্রী। এর আগে মন্ত্রী সোনাদিঘি গ্রামের কৃষক রাতুলের ফার্মে মাটিবিহীন চারা উৎপাদন, ই ফার্মিং, ভার্মি কম্পোস্ট, বসতবাড়ি বাগান ও কৃষিক্ষেত পরিদর্শন করেন। সিন্ডিকেট আমরা করতে দিব না, কিন্তু সিন্ডিকেট যারা করে তারাও কিন্তু দেখা যায় সব সমাজের সাথে সম্পর্ক আছে। সেই হিসাবে এই সিন্ডিকেট যাতে না হয় তাদেরকে বলবেন যে আমাদের মানুষ আম খাইতে চাই, বিদেশে রপ্তানি করতে চাই আমরা, কৃষকরা যাতে বেশি মূল্য পায় তার জন্য কৃষকদের মূল্য পাওয়াটাই তো আসল। এটা গাছে আম ধরলো কিন্তু মূল্য পাইল না, আম ফল লাভ করল। এই রাশিয়ার সাথে আমার কথা হয়েছে, আমার ইন্ডিয়ার সাথে কথা হয়েছে, আমার চায়নার সাথে কথা হয়েছে, সবাই কিন্তু আম নিতে রাজি বাংলাদেশ থেকে। বাংলাদেশের আমের কদর কিন্তু বিশ্ব দরবারে খুব বেশি। নদী সাগরে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় সরবরাহ সংকটে বরিশালে এখন আকাশচুম্বী ইলিশের দাম। আকার বেঁধে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে
1600 থেকে 2800 টাকা পর্যন্ত। এতে একদিকে যেমন ক্রেতাদের ক্রয় ক্ষমতা হারিয়েছে, অন্যদিকে মাছ ধরা না পড়ায় বিপাকে জেলেরাও। এদিকে আগামী 20 মে থেকে সাগরে মাছ আহরণের নিষেধাজ্ঞা আসায় এই অঞ্চলের জেলেদের কপালে এখন চিন্তার ভাঁজ। সহকর্মী শফিক মুন্সির রিপোর্ট। ইলিশের প্রজনন সুরক্ষায় মার্চ এপ্রিল 2 মাস নদ নদীতে বন্ধ ছিল মাছ শিকার। এদিকে আগামী 20 মে থেকে সাগরে মাছ ধরায় আসছে 65 দিনের নিষেধাজ্ঞা। গত বছর এ সময় দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পাইকারি মাছের বাজার বরিশাল পোর্ট রোড মৎস্য আড়তে প্রচুর ইলিশের সরবরাহ থাকলেও এবার চিত্র একেবারেই ভিন্ন। ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। সরবরাহ কম থাকায় এবার চড়া ইলিশের দাম। বাজার ঘুরে দেখা যায় 500 গ্রাম ওজনের ইলিশের কেজি 1670 টাকা, যা গত বছর ছিল 950 টাকা। গতবার 800 গ্রাম ওজনের ইলিশ 1200 টাকায় মিললেও এবার বিক্রি হচ্ছে 2350 টাকায়। আর 1 কেজি ওজনের ইলিশে গুনতে হচ্ছে 2800 টাকা, যা গতবারের চেয়ে 1300 টাকা বেশি। ইলিশের এমন আকাশচুম্বী দামে ক্রয় ক্ষমতা হারিয়েছেন সাধারণ ক্রেতা, তাই খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। বিক্রেতার দাবি সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে বেশি দামে। কেমনে থাকবে সামর্থ্য? ওই মাছ যদি চাই 1200 টাকা কেজি। অসম্ভব দাম, প্রচুর, মানে যে পরিমাণ মাছের যে আমদানি তার চেয়ে দাম অনেক বেশি। ইলিশ একেবারে নাই বললেই চলে, কোনো মাছ নদীতে পড়তেছে না এবং জেলেরা হাহাকার। 65 দিনের অভিযান, এটা তো আপনার ফিশিং যে আছে না জাহাজগুলো, ওইয়ের জন্য এটার সাথে আমাদের ফিশিং ট্রলারগুলো সরকার পেছাই দিয়েছে। এই টাইমে মনে করেন ইন্ডিয়ার মাছটা ধরে না, আমাদের এই বোটে পায় না। আসন্ন নিষেধাজ্ঞা ও জালে মাছ ধরা না পড়ায় চরম বিপাকে জেলেরা। তাপপ্রবাহ কমলে ইলিশ আহরণ বাড়বে বলছেন এ কর্মকর্তা। নদীতে পানি কম থাকার জন্য বা হচ্ছে যে তাপমাত্রা বাড়ার জন্য মাছের বৃদ্ধিটাও কম হয়েছে, মানে মাছ অস্বস্তিতে হয়েছে। তো সেই কারণে মাছের আনাগোনা কম এবং জেলেদের জালে ধরা পড়ছে কম। তো আমরা আশা করছি যে বৃষ্টি যদি আসে এবং নদীর প্রবাহটা যদি বাড়ে, তাহলে সাগর থেকে মাছ মাইগ্রেশন করে উপরে আসবে এবং জেলেদের জালে মাছ ধরা পড়বে। সারা দেশের 6টি ইলিশ অভয়াশ্রমের 5টি দক্ষিণাঞ্চলের নদ নদীতে। বরিশাল অঞ্চলের 4 লাখ জেলের মধ্যে 1,46,029 জন জেলে সমুদ্রে ইলিশ শিকারে নিয়োজিত বলে জানিয়েছেন মৎস্য অধিদপ্তর। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। কুমিল্লার 14 গ্রামে যাত্রীবাহী বাস উল্টে নিহত 5, আহত 12, লাশ হস্তান্তর। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের বাকি 4 দিন, চলছে শেষ মুহূর্তের প্রচারণা, ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা। এবং ফের দাবদাহের ভোগান্তি, সোমবার বৃষ্টির পূর্বাভাস, গরমের সরবরাহ সংকট অজুহাতে অস্থির নিত্যপণ্যের বাজার। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।